যখনই আমরা এই ছবিগুলো দেখি তখনই আমাদের মনের ভিতর কিছু ডিজিটাল সার্কিট বা বোর্ডের চিত্র ভেসে ওঠে। তোমরা কি খেয়াল করেছো? এখানে আমরা কিছু সার্কিট দেখতে পাচ্ছি। মূলত এই সার্কিটগুলো বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ দ্বারা তৈরি করা হয়, যেমন ট্রানজিস্টর, আইসি ইত্যাদি দিয়ে আমাদের এই সার্কিটগুলো ডিজাইন করা হয়, তৈরি করা হয় এবং এর মাধ্যমে এরা কাজ করে থাকে। অর্থাৎ আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আজকে তোমরা শিখতে পারবে ডিজিটাল ইলেকট্রনিক্সের সংজ্ঞা প্রদান করতে পারবে, ডিজিটাল ও অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্য করতে পারবে, ডিজিটাল মোডে কাজ করার সুবিধাগুলো বর্ণনা করতে পারবে এবং ডিজিটাল যন্ত্রপাতির তালিকা প্রণয়ন করতে পারবে। ইলেকট্রনিক্স তড়িৎ প্রকৌশলের একটি শাখা যেখানে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী যন্ত্রাংশের ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ আলোচিত হয়। অর্থাৎ যেই পদার্থর ভিতর দিয়ে আমরা কোনো কিছু প্রবাহ করতে পারি সেগুলোকে আমরা বলি পরিবাহী। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না, সেগুলোকে আমরা বলি অপরিবাহী। কিন্তু কিছু পদার্থ আছে যাকে বিশেষভাবে তার পরমাণুর বিশ্লেষণ পরিবর্তন করে তার ভিতর দিয়ে বিদ্যুতের প্রবাহ করা যায়, সেগুলোকে আমরা বলছি সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। ইলেকট্রন প্রকৌশল মূলত ইলেকট্রনিক বর্তনীর পরীক্ষণ ও প্রণয়ন কাজে ব্যবহৃত হয়। ইলেকট্রনিক বর্তনী সাধারণত রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টর, আইসি ইত্যাদি দ্বারা কোনো নির্দিষ্ট কার্যক্রম সম্পাদন করার জন্য তৈরি করা হয়। বর্তমানে আমরা যে সকল ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করি তা সবই ইলেকট্রনিক্সের অবদান। ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তিবিদ্যার এমন একটি শাখা যেখানে ডিজিটাল সিগন্যাল দ্বারা পরিচালিত বিভিন্ন সার্কিট ও যন্ত্রপাতির ডিজাইন, গঠন, কার্যপ্রণালী, ব্যবহার, সুবিধা অসুবিধা ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে বিশ্লেষণ ও আলোচনা করা হয়। অ্যানালগ সিগন্যাল ক্রমপরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেত ব্যবহার করা হয়। অর্থাৎ অবিচ্ছিন্ন বৈদ্যুতিক সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল বলে। এখানে আমরা একটি অ্যানালগ সিগন্যালের প্রকৃতি দেখতে পাচ্ছি। তোমরা খেয়াল করছো যে সিগন্যালটা আমরা প্রদান করছি তার সময়ের সাথে সাথে তার মানটা পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এখানে যে বিদ্যুৎ সিগন্যালটা প্রদান করছি আমরা তা কখনোই অবিচ্ছিন্ন হচ্ছে না। ডিজিটাল সিগন্যাল গাণিতিক বা ডিজিটাল পদ্ধতিতে ক্রমপরিবর্তনশীল অ্যানালগ সংকেতের পরিবর্তে স্তর পরিবর্তনশীল সংকেত ব্যবহার করা হয়। অর্থাৎ বিচ্ছিন্ন বৈদ্যুতিক সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল বলা হয়। এই সিগন্যালকে ডিজিটাল বা বাইনারি সিগন্যাল বলা হয়। এখানে আমরা ডিজিটাল সিগন্যালের একটি চিত্র দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, এখানে শুধুমাত্র দুইটি স্তর বর্তমান, অর্থাৎ হয় তার সিগন্যাল থাকবে অথবা কোনো সিগন্যাল থাকবে না। আমরা জানি ডিজিটাল পদ্ধতিতে দুটি মাত্র স্তর নিয়ে কাজ করে, অর্থাৎ 1 এবং 0। এখানে খেয়াল করে দেখো যে যখন আমরা সংকেত পাচ্ছি তখন আমরা 1 পাচ্ছি, যখন কোনো সংকেত পাচ্ছি না তখন আমরা 0 পাচ্ছি। ডিজিটাল সিগন্যাল ও অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্য। ডিজিটাল ইলেকট্রনিক্সে ক্রমপরিবর্তনের বদলে সিগন্যালের স্তর পরিবর্তন ঘটে, কিন্তু অ্যানালগ পদ্ধতিতে ক্রমপরিবর্তনশীল অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়। ডিজিটাল সিগন্যালের মাত্র দুইটি নির্ধারিত স্তর থাকে, 0 এবং 1। অ্যানালগ সিগন্যাল পর্যায়ক্রমে ওঠানামা করে, ফলে এই সংকেতে অনেকগুলো পর্যায় থাকে। ডিজিটাল সিগন্যালে পরিমাপের কোনো অনিশ্চয়তা বা অজানা অবস্থা থাকে না, কিন্তু অ্যানালগ সিগন্যালে পরিমাপে অনিশ্চয়তা বা অজানা অবস্থা থাকে। ডিজিটাল সিগন্যাল কম ব্যয়বহুল, অন্যদিকে অ্যানালগ সিগন্যাল বেশ ব্যয়বহুল। ডিজিটাল সিগন্যাল সংখ্যা বা পরিমাপ পঠনে ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু অ্যানালগ সিগন্যালে সংখ্যা ও পরিমাণ পঠনে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ডিজিটাল সিগন্যালে বা পদ্ধতিতে অতি সহজে তথ্য সংরক্ষণ করা যায়। অ্যানালগ সিগন্যালে তথ্য সংরক্ষণ ব্যবস্থা অপেক্ষাকৃত জটিল। ডিজিটাল পদ্ধতিতে বা বর্তনীতে সংকেতের 0 এবং 1 এই দুটি মাত্র অবস্থা থাকায় ভুল নির্ণয় সহজ। অ্যানালগ বর্তনীতে বিভিন্ন স্থানে সিগন্যালের মানের বিভিন্নতার কারণে ভুল নির্ণয় কষ্টকর। ডিজিটাল মোডে কাজ করার সুবিধা। আমরা যখন ডিজিটাল যন্ত্রপাতি বা ডিজিটাল মোডে কাজ করতে যাই তখন আমরা কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকি। আমরা এক নজরে এই সুবিধাগুলো একটু দেখে নেই। বৈদ্যুতিক শোর বা ইলেকট্রিক নয়েজ, দুইটি মাত্র স্বীকৃত স্তর থাকায় ডিজিটাল সংকেত
অবাঞ্ছিত বৈদ্যুতিক শোর দ্বারা কম আক্রান্ত হয়। খরচ: অ্যানালগ বর্তনীর যন্ত্রাংশ যেমন বিবর্তক, ফিল্টার ইত্যাদি বেশ ব্যয়বহুল। অপরপক্ষে ডিজিটাল বর্তনীর প্রকৃতি সরল এবং বাণিজ্যিক হারে একীভূত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট হিসেবে অনেক বর্তনী তৈরি হয় বলে দামে সস্তা। প্রদর্শন: ডিজিটাল পদ্ধতিতে সংখ্যা বা পরিমাণ পঠনে ভুল হওয়ার সম্ভাবনা কম। একক বৈশিষ্ট্যের অনেক বর্তনী: ডিজিটাল বর্তনীতে সংকেতের মান দুইটি নির্ধারিত স্তরের কাছাকাছি থাকলেই চলে, সেজন্য একই বৈশিষ্ট্যের বহু ডিজিটাল বর্তনী সহজে তৈরি করা সম্ভব। তথ্য সংরক্ষণ: ডিজিটাল পদ্ধতিতে অতি সহজে তথ্য সংরক্ষণ করা যায়, কিন্তু অ্যানালগ পদ্ধতির তথ্য সংরক্ষণের ব্যবস্থা অপেক্ষাকৃত জটিল। নির্ভরশীলতা: অধিকাংশ ডিজিটাল বর্তনী একীভূত বর্তনী দিয়ে তৈরি হয়, ফলে সংযোগ খরচ কম হয় এবং পদ্ধতি দীর্ঘদিন ধরে নির্ভুলভাবে কাজ করে। সময়ের সাথে বর্তনীর বৈশিষ্ট্যের পরিবর্তন, পুরান বা পুড়ে যাওয়া যন্ত্রাংশ এবং যন্ত্রাংশ গরম হওয়া প্রভৃতি কারণে অ্যানালগ বর্তনীর নির্ভরশীলতা অনেক কম। ভুল নির্ণয় ও রক্ষণাবেক্ষণ: ডিজিটাল বর্তনীতে সংকেতের 0 এবং 1 এই দুইটি মাত্র অবস্থা থাকায় ভুল নির্ণয় সহজ। অ্যানালগ বর্তনীতে বিভিন্ন স্থানে সংকেতের মানের বিচ্ছিন্নতার বা বিভিন্নতার জন্য ভুল নির্ণয় কষ্টকর। মোট কথা, ডিজিটাল বর্তনীর মেরামত ও রক্ষণাবেক্ষণ অ্যানালগ বর্তনীর তুলনায় অনেক সহজ। আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজিটাল যন্ত্রপাতির তালিকা দেখতে পাচ্ছি। মূলত আমরা বর্তমানে যত ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে থাকি তার সব কিছুই এই ডিজিটাল যন্ত্রপাতি, এগুলোর সাহায্যেই আমরা আমাদের জীবনযাপন করে থাকি। খেয়াল করে দেখো, এখানে আমাদের কিছু উদাহরণ আমরা দিয়েছি, যেমন কম্পিউটার, মোবাইল, ডিজিটাল ঘড়ি, ওভেন, ক্যামেরা, টেলিফোন ইত্যাদি যন্ত্রপাতি। এই সব কিছুই আমাদের ডিজিটাল যন্ত্রপাতি। আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি তার সব কিছুই ডিজিটাল ইলেকট্রনিক্সের তৈরি। কম্পিউটার মূলত ডিজিটাল পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ বাইনারি যে ডিজিট 0 এবং 1 এই দুটো নিয়ে কম্পিউটার কাজ করে থাকে। এই কম্পিউটারে বিভিন্ন বর্তনী বা তার বিভিন্ন যন্ত্রাংশ কিভাবে কাজ করবে বা তার প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হবে, এই সব কিছুই ডিজিটাল সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত করা হয়। আবার দেখো মোবাইলগুলো আমরা যে তৈরি করি এই সব কিছুই ডিজিটাল যন্ত্রপাতির মাধ্যমে তৈরি করা হয়। এই ডিজিটাল যন্ত্রপাতিগুলো পূর্বে তৈরি করা হতো বিভিন্ন ধরনের রেজিস্টার, ক্যাপাসিটর, ডায়োড ইত্যাদির মাধ্যমে, কিন্তু বর্তমানে এই সবগুলোকে একীভূত করে ট্রানজিস্টর বা আইসি তৈরি করা হয়েছে। এই আইসিগুলোর কারণে এই ডিভাইসগুলো অনেক ছোট হয়ে আসছে এবং আমরা সহজে এগুলো ব্যবহার করতে পারছি। আমরা যে ঘড়িগুলো আজকাল ব্যবহার করি তার সব কিছুই ডিজিটাল পদ্ধতিতে আমাদেরকে সময়টা প্রদর্শন করে। যদি আমরা অ্যানালগ পদ্ধতিতে এই ঘড়িটা ব্যবহার করতাম তাহলে আমরা এখানে সংখ্যার পরিবর্তে কাঁটা দেখতে পেতাম। যখন আমরা এই কাঁটা দিয়ে সংখ্যা দেখতে যেতাম বা সময় নির্ণয় করতে যেতাম তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিন্ন সময় দেখা যেতে পারে। কিন্তু ডিজিটাল ঘড়িতে যেহেতু সংখ্যা প্রদর্শন হয় সে কারণে এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে এবং ডিজিটাল পদ্ধতিতে এই ঘড়িগুলো কাজ করে বিদায় তার সময়ের হেরফের হয় না বললেই চলে। আমরা পূর্বে যে ক্যামেরাগুলো ব্যবহার করতাম সেগুলোতে আমাদের কিছু ক্যামেরার রিল ব্যবহার করতে হতো ছবি তোলার জন্য, সেগুলোকে পরে পরবর্তীতে আমরা প্রসেসিং করে ছবিগুলো হাতে পেতাম। কিন্তু বর্তমানে আমরা যে ডিজিটাল ক্যামেরাগুলো ব্যবহার করি এগুলোর ভিতরে মেমোরি বা স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা থাকে। এই স্মৃতি সংরক্ষণের ব্যবস্থাগুলো অনেক ছোট জায়গায় বিশাল আকারের তথ্য ধারণ করে রাখতে পারে। আমাদের চিত্র ধারণ, ভিডিও করা ইত্যাদি অনেক সহজ হয়ে আসছে। মাইক্রো ওভেন আমাদের আজকালকার বাসাবাড়িতে খুবই প্রয়োজনীয় একটি জিনিস মাইক্রো ওভেন। এই মাইক্রো ওভেন যখন আমরা কাজ করি এটা ডিজিটাল পদ্ধতিতে তার ভিতরে ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে, ফলে আমরা অতি সহজেই বিভিন্ন ধরনের কাজ মাইক্রো ওভেন দ্বারা সম্পূর্ণ করতে পারি। প্রেসার মাপার ডিজিটাল যন্ত্র, পূর্বে আমরা যেই প্রেসার মাপার যে যন্ত্রগুলো দেখতে পেতাম অ্যানালগ, সেগুলোতে খুবই জটিল পদ্ধতিতে নির্ণয় করতে হতো তার মানগুলো, কিন্তু ডিজিটাল
যেই প্রেসার মাপার যন্ত্রগুলো আমরা ব্যবহার করি তাতে অতি সহজেই অ্যানালগ পদ্ধতিতে তথ্যটা গ্রহণ করে সে প্রক্রিয়াকরণ করে আমাদেরকে বিভিন্ন সংখ্যা মাধ্যমে মানটা প্রদর্শন করে, ফলে আমরা খুব দ্রুত সঠিক তথ্যটা পেতে পারি। ডায়াবেটিক মাপার যন্ত্র, পূর্বে আমরা যদি অ্যানালগ পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে ডায়াবেটিক মাপার চেষ্টা করতাম তাহলে আমাদের সেটা বিভিন্ন সময় লাগতো, অনেক বেশি সময় এবং জটিল ছিল। কিন্তু বর্তমানে ডিজিটাল ডায়াবেটিক মাপার যন্ত্র যেগুলো আমরা ব্যবহার করছি তা অতি সহজেই এবং অল্প সময়ে আমাদেরকে তথ্য প্রদান করছে, সঠিক তথ্যটাই প্রদান করছে, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এছাড়া আমরা যে টেলিফোনগুলো আজকাল ব্যবহার করি সেই টেলিফোনগুলো আগে অ্যানালগ সিগন্যালে যখন কাজ করত তখন তাতে অনেক অবাঞ্ছিত শব্দ চলে আসতো, কিন্তু বর্তমানে আমরা ডিজিটাল পদ্ধতিতে এই টেলিফোনগুলো ব্যবহার করি, ফলে এর ভিতরে অবাঞ্ছিত শব্দ বা নয়েজ আমরা প্রায় পাই নেই বললে চলে। সিকিউরিটি সিস্টেম, আমরা বিভিন্ন ডিজিটাল ক্যামেরা, লক সিস্টেম এগুলো ডিজিটাল করার ফলে আমাদের আর এখন বর্তমানে চাবি ব্যবহার করতে হয় না। আমরা যদি কিছু নির্দিষ্ট কোড বা ভয়েস দিয়েও আমরা এই ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে পারি, ফলে আমাদের জীবনযাপন অনেক সহজ হয়ে আসছে। ক্যালকুলেটর তো আমরা অহরহ ব্যবহার করছি, এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা অতি অল্প সময়ে অনেক বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি গাণিতিক কাজগুলো সম্পন্ন করতে পারছি। এই সব কিছুই ডিজিটাল ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, এগুলো আমাদের জীবনযাপনকে অনেক সহজ করে তুলেছে। পিডিএ, বর্তমানে আমরা যে পিডিএগুলো ব্যবহার করছি এগুলো আকারে অনেক ছোট এবং এগুলো ডিজিটাল পদ্ধতিতে কাজ করার ফলে আমরা এগুলোর মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন বিষয়গুলো এখানে আমরা ব্যবহার করতে পারি। যদি আগের যুগের কথা চিন্তা করতাম বা ডিজিটাল পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যে পদ্ধতি ছিল তাতে যদি আমরা এইগুলো চিন্তা করি তাহলে দেখা যাবে যে এই ডিভাইসগুলোর আকার হবে অনেক বিশাল, যে কারণে আমরা সহজে এগুলো ব্যবহার করতে পারতাম না। কিন্তু বর্তমানে ডিজিটাল পদ্ধতি হওয়ার কারণে এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের কল্যাণে এই জিনিসগুলোর আকার অনেক ছোট হয়ে আসছে এবং অতি দ্রুত এবং নির্ভুলভাবে আমরা এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারছি। তোমরা যদি তোমাদের চারপাশে তাকাও তাহলে তোমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেখতে পাবে যে সব কিছুই ডিজিটাল ইলেকট্রনিক্স দ্বারা তৈরি এবং পরিচালিত হয়। খেলনা, টিভি, সাউন্ড সিস্টেম এই সব কিছুই ডিজিটাল ইলেকট্রনিক্সের অবদান। এমনকি আজকাল আমরা পথঘাটে যে গাড়িগুলো দেখতে পাই এগুলো ডিজিটালি নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ গাড়িগুলোর গতি এবং তার ভিতরের যে আবহাওয়া সব কিছুই ডিজিটাল পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা হয়, ফলে পথে ঘাটে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমে আসছে এবং গাড়ির রক্ষণাবেক্ষণের কাজেও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়, ফলে খুব অল্প সময়ে গাড়ির বিভিন্ন সমস্যা নির্ণয় এবং সেগুলো সমাধান করা সম্ভব হয়ে উঠছে। আজকে এই পাঠ থেকে আমরা কি জানতে পারলাম? আমরা মূলত ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন বিষয় বা তার মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। ডিজিটাল সিগন্যাল কিভাবে কাজ করে, ডিজিটাল সিগন্যালের স্তর কয়টি, ডিজিটাল সিগন্যালের ব্যবহারের কি সুবিধা বা তার দ্বারা কি কি যন্ত্রপাতি আমরা তৈরি করছি, এই সব কিছুই আমরা এই অধ্যায় থেকে জানতে পেরেছি। আশা করছি এই অধ্যায় থেকে তোমরা এই বিষয়গুলো সঠিকভাবে বুঝতে সক্ষম হয়েছো। বাড়ির কাজ, আমরা এই অধ্যায়ে যেই পাঠগুলো পড়েছি সেখান থেকে আমরা কিছু বাড়ির কাজ দিব, এগুলোকে তোমরা জব শিট আকারে তৈরি করে তোমাদের ট্রেড শিক্ষকের কাছে জমা দিবে। আমরা এক নজরে বাড়িতে কি কি করব সেগুলো একটু দেখে নিই। ডিজিটাল ইলেকট্রনিক্সের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে, তার কয়টি স্তর, এই সব বিষয়ে জানতে পেরেছো। এই সব কিছুই বিস্তারিত এই ডিজিটাল ইলেকট্রনিক্সের বৈশিষ্ট্যসমূহ বর্ণনার ভিতরে চলে আসবে। ডিজিটাল সিগন্যাল ও অ্যানালগ সিগন্যালের চিত্রসহ বর্ণনা করো। আমরা জানি ডিজিটাল সিগন্যাল হলো একটি বিচ্ছিন্ন বৈদ্যুতিক সংকেত দ্বারা পরিচালিত হয় এবং অ্যানালগ একটি অবিচ্ছিন্ন বৈদ্যুতিক সিগন্যাল দ্বারা পরিচালিত হয়। এগুলোর যে পার্থক্য সেগুলোকে চিত্রসহ করে তোমাদেরকে বর্ণনা করতে হবে। যন্ত্রপাতির তালিকা, আমরা যে যন্ত্রপাতিগুলো আমাদের
আশেপাশে দেখতে পাচ্ছি তার সব কিছু মিলিয়ে এই যন্ত্রপাতির একটি তালিকা আমরা প্রণয়ন করব এবং এই যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা লিপিবদ্ধ করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডের দ্বাদশ অধ্যায়ের ক্লাসে। স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। বলো তো এই ছবিটা কিসের? ঠিক ধরেছ, একজন কৃষক তার জমিতে ফসল ফলানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারে বলো তো এই ছবিটা কিসের? ঠিক ধরতে পেরেছ তোমরা। আমরা বিভিন্ন সময়ে যে ধর্মীয় অনুষ্ঠান করি, সেই ধর্মীয় অনুষ্ঠানের ধরো বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে। আসলে প্রতিটি কাজের জন্যই প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রস্তুতি। প্রবাদ আছে, ভালোভাবে শুরু করতে পারা কাজের অর্ধেক শেষ করে দেওয়ার সমান। তাহলে আমরা যদি ওয়েল্ডিং করতে যাই তাহলে আমাদেরও একটা কি করতে হবে? ঠিক ধরেছ, প্রস্তুতি নিতে হবে। আর আজকের ক্লাসের যে বিষয়, আমার বিশ্বাস তোমরা ধরতে পেরেছ। বিষয়টি হচ্ছে ওয়েল জোরের পার্শ্বদেশ প্রস্তুতি। আমরা যে জায়গাটায় ওয়েল্ডিং করব সেই জায়গাটিকে ভালোভাবে প্রস্তুতির জন্য আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ক্লিনিং। যদিও ক্লিনিং নিয়ে আমরা আজকের আলোচনা করব না, কিন্তু তারপরও জেনে রাখতে হবে ওয়েল্ডিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লিনিং, পরিষ্কার। যে জায়গাটা আমরা ওয়েল্ডিং করব সেই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে। এই ক্লিনিংয়ের পরপরই আমরা যে জিনিসটা চিন্তা করব সেটা হচ্ছে ওয়েল জোরের পার্শ্বদেশ প্রস্তুতি। আমরা দেখি পরবর্তী পাঠে আমাদের কি আছে। দেখতে পাচ্ছ কি হচ্ছে? ফাইলিং। কি হচ্ছে? গ্রাইন্ডিং। কি হচ্ছে? কাটিং। এটা কি? গ্যাস কাটিং। এগুলোর সাথে তোমরা আগে থেকেই পরিচিত, তবে আজকের যেভাবে পরিচিত হবে সেটা হচ্ছে এর একটা অভিনব ব্যবহার। ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুত করতে গিয়ে এই প্রক্রিয়াগুলোর কি কি ব্যবহার হতে পারে সেগুলো নিয়ে আজকের আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুতি। চলো আমরা সামনের দিকে আগাই। প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো তোমাদের আগে থেকেই অল্প অল্প করে জানা আছে। আজকের আমরা এই ক্লাসটি সমাপ্ত করার পরে যে বিষয়গুলো সম্পর্কে অবগত হব এবং যে বিষয়গুলো জানব সেটি হচ্ছে জোড়ার পার্শ্বদেশ প্রস্তুতি কি তা তোমরা বলতে পারবে। জোড়ার পার্শ্বদেশ প্রস্তুতির পদ্ধতিগুলোর নাম তোমরা বলতে পারবে। জোড়ার পার্শ্বদেশ প্রস্তুতির প্রয়োগ তোমরা ব্যাখ্যা করতে পারবে। চলো আমরা মূল পাঠে যাই। ওয়েল্ডিং জোড়ার পার্শ্বদেশ প্রস্তুতি করার জন্য আমরা কি কি প্রক্রিয়া বা কোন কোন পদ্ধতিগুলো আমরা অবলম্বন করে থাকি। প্রথমেই আমরা দেখি গ্রাইন্ডিং,
ফাইলিং, চিপিং, আর্ক কাটিং, গ্যাস কাটিং, এই 5টা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। এছাড়াও আরও কয়েকটি আছে, তোমরা একটু দেখো, তবে এগুলোর ব্যবহার একটু কম হয়। দেখতে পাচ্ছ, শিয়ার মেশিনে কাটিং, প্লাজমা আর্ক কাটিং এবং গাইজিং। আমরা একে একে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। আমার বিশ্বাস এই ক্লাস শেষে তোমরা তোমাদের শিখন ফল অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সামনের দিকে এগোই। চিত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রাইন্ডিং এর সাহায্যে জোরের পার্শ্বদেশ প্রস্তুতি চলছে। পার্শ্বদেশ প্রস্তুতি করতে গেলে বা ওয়েল্ডিং এর আগে পার্শ্বদেশ প্রস্তুত করতে গেলে আমরা সবচেয়ে বেশি যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে গ্রাইন্ডিং। এই গ্রাইন্ডিং যদি জবকে ভাইসের সাথে বেঁধে গ্রাইন্ডিং করার প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটা করব। যদি বড় হয়, জব অনেক বড়, হয়তো বা জবকে বাঁধা যাচ্ছে না বা জবকে হাতে ধরা যাচ্ছে না, তখন আমরা পোর্টেবল গ্রাইন্ডিং মেশিন দিয়ে সেই জায়গাটা গ্রাইন্ডিং করে নিই। এমন হয় যদি যে ছোট একটি জব, তাহলে ছোট হাতে ধরে প্যাডেস্টাল গ্রাইন্ডিংয়ে সেটা গ্রাইন্ডিং করে আমরা আমাদের জোরের পার্শ্বদেশ প্রস্তুত করে নিই। ওয়েল্ডিং করার জন্য সবচেয়ে প্রচলিত পদ্ধতি, সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে এই গ্রাইন্ডিং পদ্ধতি। গ্রাইন্ডিংকে আমরা এভাবেও বলতে পারি যে কোনো একটা ধাতুকে আস্তে আস্তে ক্ষয় করার জন্য গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ঘষে ক্ষয় করার পদ্ধতিকে আমরা গ্রাইন্ডিং বলি। আচ্ছা, আমরা একটু সামনের দিকে দেখি কি আছে। গ্রাইন্ডিং করা, ছোট আকৃতির জবকে হাতে ধরে গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং করে নিলেই চলে, কিন্তু বড় জব অর্থাৎ যে জবকে নাড়ানো চাড়ানো অসুবিধাজনক সেখানে পোর্টেবল হ্যান্ড গ্রাইন্ডার ব্যবহার করে কাজ করা যাবে। এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে জবের আকৃতির উপরে নির্ভর করবে আমি কোন ধরনের গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করব। এমন যদি হয় জব ছোট, তাহলে আমরা ভাইসে বেঁধে তাকে গ্রাইন্ডিং করে নিব, কোনো সমস্যা নেই। এমন যদি হয় জবের আকৃতি হাতে ধরে প্যাডেস্টাল গ্রাইন্ডিংয়ে গ্রাইন্ডিং করা যায়, আমরা সেটাও করতে পারি। কিন্তু জবের আকৃতি যদি অনেক বড় হয় তখন আমরা কি করব? ঠিক বলেছ, তখন আমরা পোর্টেবল গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে ওই জায়গাটিকে গ্রাইন্ডিং করে নেব। অর্থাৎ জোরের পার্শ্বদেশ প্রস্তুত করার জন্য যেভাবে সুবিধাজনক গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা দরকার আমরা সেইভাবে সুবিধাজনক গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করব। আমরা চলে আসি পরবর্তী পদ্ধতিতে। কি দেখতে পাচ্ছ? তোমাদের পরিচিত না? এটাকে আমরা কি বলি? ফাইল। আর এটাকে আমরা কি বলি? ফাইল। আর ফাইল দিয়ে কাজ করার যে পদ্ধতি তাকে আমরা বলি ফাইলিং। ফাইলিং এমন একটা পদ্ধতি, ফাইল দ্বারা ঘষে ঘষে ধাতুকে আস্তে আস্তে ক্ষয় করার যে পদ্ধতি তাকে আমরা ফাইলিং বলি। আর এটি একটি ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুত করার জন্য অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। আমরা একটু দেখে নেই কিভাবে ফাইলিং করে আমরা ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুত করি। দাঁড়ানোর ভঙ্গিমাটা তোমরা দেখেছো কি? আমি একটু তোমাদেরকে আবারও দেখাই। দাঁড়ানোর ভঙ্গিমাটা হবে ঠিক এইভাবে, অর্থাৎ আমাদের বাম পাটি সামনে থাকবে, ডান পা পিছনে থাকবে এবং আমরা এইভাবে করে ফাইল ধরে দাঁড়াবো, অনেকটা নায়কের মতো। কেমন লাগছে তোমাদের? ফাইলিং করা জোড়ার পার্শ্বদেশ প্রস্তুতিতে এটি অত্যন্ত উপযুক্ত পদ্ধতি। যে জবকে ভাইসে বাঁধা সম্ভব সেটিকে ভাইসে বেঁধে ফাইল দিয়ে ধাতু ক্ষয় করে পার্শ্বদেশ প্রস্তুত করা হয়। কিন্তু ভাইসে বাঁধা না গেলে জবকে সুবিধাজনক অবস্থায় নিয়ে ফাইলিং করে পার্শ্বদেশ প্রস্তুত করা যায়। এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, অর্থাৎ জব বা জবের আকৃতির উপরে নির্ভর করবে আমরা ফাইলিংটা কিভাবে করব। যদি জবের আকৃতি ছোট হয়, তবে আমরা জবকে ভাইসে বেঁধে আমরা ফাইলিং করতে পারি। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা আমাদের সুবিধাজনকভাবে আমরা ফাইলিং করে
ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুত করে নেব। আমরা এখন পর্যন্ত দুটো পদ্ধতি শিখলাম। প্রথম পদ্ধতির নামটি তোমাদের মনে আছে, গ্রাইন্ডিং পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে ফাইলিং পদ্ধতি। তাহলে আমার সাথে সাথে বলো, গ্রাইন্ডিং পদ্ধতি, ফাইলিং পদ্ধতি। তাহলে আমরা পরবর্তী পদ্ধতিটা দেখে নিই। পরবর্তী পদ্ধতিতে কি আছে? চিপিং পদ্ধতি। আমরা দেখতে পাচ্ছি চিজেল দ্বারা ছোট্ট ছোট্ট আকারে ধাতু ক্ষয় করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলি চিপিং পদ্ধতি। অর্থাৎ জবের উপরে যে অবাঞ্ছিত ধাতুটুকু থাকে, সেই ধাতুটুকুকে আমরা চিজেল দ্বারা যদি কেটে ফেলি, ক্ষয় করে ফেলি, তখন আমরা সেই পদ্ধতিকে বলবো চিপিং পদ্ধতি। ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুতের জন্য এটিও একটি জনপ্রিয় পদ্ধতি, বহুল ব্যবহৃত পদ্ধতি। আমরা কিন্তু 3টা পদ্ধতি ইতিমধ্যেই শিখে গেছি। আমরা সামনে কি পদ্ধতিগুলো আছে একটু দেখে নেই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি আর্ক কাটিংয়ের সাহায্যে ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুতি চলছে। আর্ক ওয়েল্ডিংয়ের সাহায্যে যেমন জোড়া দেয়া যায়, তেমনি আর্ক ওয়েল্ডিংয়ের সাহায্যে ধাতুকে কাটাও সম্ভব। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই কারেন্ট বাড়িয়ে দিতে হবে। আমরা ওয়েল্ডিং করার সময় যে কারেন্ট ব্যবহার করি, সেই কারেন্ট ব্যবহার করলে আমাদের ধাতু কিন্তু কাটবে না। ধাতু কাটার সময় ওয়েল্ডিং করার জন্য যে কারেন্ট দেই, তার চেয়ে কারেন্ট বাড়িয়ে দিতে হবে। এবং আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেখানে ইলেকট্রোডের ব্যাসও কিন্তু বেশি হতে হবে। দেখে নেই আমরা কি হয়। আর্ক কাটিং পদ্ধতি। আর্ক ওয়েল্ডিংয়ে যেমন ধাতু জোড়া দেওয়া হয়, তেমনি কাটাও যায়। এই পদ্ধতিতে কাটার সময় কারেন্টের পরিমাণ ওয়েল্ডিং করার সময়ের চেয়ে বেশি লাগে এবং কাটার কাজে ইলেকট্রোড ব্যবহার হয়, তার ব্যাস 4 মিলিমিটার এর কম হওয়া উচিত নয়। ওয়েল্ডিং পদ্ধতির মতো আর্ক কাটিং পদ্ধতিতেও মোটা ধাতু কাটতে বেশি ব্যাসের ইলেকট্রোড এবং চিকন বা অল্প পুরুত্বের ধাতু কাটতে কম কারেন্ট এবং খানিকটা চিকন ইলেকট্রোড ব্যবহার করতে হয়। আমরা কি শিখলাম? এখান থেকে আমাদের দুটো জিনিস যেটা খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ওয়েল্ডিং করতে যে কারেন্ট ব্যবহার করি, তার চেয়ে বেশি কারেন্ট ব্যবহার করতে হবে কাটার জন্য। 2 নম্বর হচ্ছে আমাদের ইলেকট্রোডের ব্যাস বেশি হতে হবে। এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। ওয়েল্ডিং করার সময় আমরা যে কারেন্ট ব্যবহার করি, তার চেয়ে বেশি কারেন্ট ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রোডের ব্যাস বেশি হতে হবে। গ্যাস কাটিংয়ের সাহায্যে ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুতি। এই গ্যাস কাটিংয়ের সাহায্যে একটু আগে আমরা যে বিষয়টা জেনেছি, যে আর্ক ওয়েল্ডিংয়ের বা আর্ক কাটিংয়ের সাহায্যে আমরা পার্শ্বদেশ প্রস্তুতি। এবারে আমরা গ্যাস কাটিংয়ের সাহায্যে ওয়েল্ডিং জোড়ার পার্শ্বদেশ প্রস্তুত করতে পারি। এই গ্যাস কাটিংকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ম্যানুয়াল। আমরা এই 2 পদ্ধতিতেই আমাদের ওয়েল্ডিং জোরের পার্শ্বদেশ প্রস্তুত করতে পারি বা করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ব্যবহার করি, কোনো কোনো ক্ষেত্রে আমরা অটো মেশিন ব্যবহার করি। বেশিরভাগ ক্ষেত্রেই সেমি অটো একটা মেশিন আছে, আমরা এইটা বেশি ব্যবহার করে থাকি। তবে ম্যানুয়ালটা তোমাদের বেশি শিখে রাখতে হবে, কারণ ম্যানুয়ালি করতে পারাটাই বাহাদুরি। অটো মেশিনে সবাই পারবে, তুমি যদি ম্যানুয়ালি পারো তাহলে তোমার স্কিলটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। গ্যাস কাটিং প্রক্রিয়া। অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের শিখার সাহায্যে মেশিনে অথবা হাতে ধাতু কর্তন করে জোড়ার পার্শ্বদেশ প্রস্তুত করা হয়। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা অনেকটা কোণ দেখতে পাচ্ছি। দেখতে কিসের মতো? ঠিক ধরেছ, ভি এর মতো। এটা হচ্ছে আমরা যখন ওয়েল্ডিং জোড়ার পার্শ্বদেশ প্রস্তুত করি, তখন কতগুলো মেথড বা পদ্ধতি ব্যবহার করি। তার ভিতরে সিঙ্গেল ভি, সিঙ্গেল ইউ, ডাবল ভি, ডাবল ইউ, এগুলো নির্ভর করবে অনেকটা আমাদের যে ধাতুকে ওয়েল্ডিং করব তার পুরুত্ব কেমন। পুরুত্ব যত বেশি হবে, আমরা এই পদ্ধতিগুলো বেশি অবলম্বন করব। এখানে যে পদ্ধতিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিঙ্গেল ভি। এই সিঙ্গেল ভি পদ্ধতিতে রুট পাসটা ভালো আসে এবং এখানে আমরা যে পুরুত্বের ধাতু ব্যবহার করি,
সেটা খুব বেশি মোটা হতে পারবে না। আমরা ধরে নেই সচরাচর 6 মিলিমিটার পর্যন্ত কোনো ধাতুকে ওয়েল্ডিং করতে গেলে তাকে আমরা ওয়েল্ডিংয়ের পার্শ্বদেশ প্রস্তুত করার খুব বেশি প্রয়োজন পড়ে না, কিন্তু 6 মিলিমিটারের অধিক হলেই অন্তত পক্ষে এই সিঙ্গেল ভি করে নিতে হয়। তোমাদের একটা কাজ দেব, তোমরা প্রস্তুত তো? খাতা কলম নিয়ে রেডি হও। দলীয় কাজ, হ্যান্ড গ্রাইন্ডিং এর সাহায্যে সিঙ্গেল ভি জোড় তৈরি করো। তোমরা সবাই মিলে তোমাদের স্কুল যখন খুলবে তখন হ্যান্ড গ্রাইন্ডিং ব্যবহার করে একটা সিঙ্গেল ভি তৈরি করবে। এটা হচ্ছে তোমাদের কাজ। গ্রুপে মিলে করবে, কিন্তু একা করতে গেলে অনেক বেশি পরিশ্রম হয়ে যাবে। এটা কিন্তু এখন করতে পারবে না, যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমাদের ওয়ার্কশপে গিয়ে এটি তোমরা করে নেবে। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা জেনে নেই আজকের আমরা যে সকল বিষয়গুলো শিখলাম সেগুলো কি কি ছিল। ওয়েল্ডিং জোড়ের পার্শ্বদেশ প্রস্তুতির বহুল প্রচলিত যে পদ্ধতিগুলো আছে সেগুলো আজকের আমরা শিখেছি। তোমাদের মনে আছে তো কি কি পদ্ধতি? সবচেয়ে বহুল পদ্ধতি হচ্ছে গ্রাইন্ডিং, ফাইলিং, চিপিং, আর্ক কাটিং, গ্যাস কাটিং। এগুলোই হচ্ছে ওয়েল্ডিং জোড়ের পার্শ্বদেশ প্রস্তুতির বহুল প্রচলিত পদ্ধতি। এছাড়াও কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা খুব বেশি ব্যবহার করি না, সেগুলো হচ্ছে শিয়ার মেশিনে কাটিং, প্লাজমা আর্ক কাটিং এবং গাইজিং। তোমরা এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনলে কিনা তা একটু যাচাই করে নেওয়া দরকার নয়? প্রস্তুত সবাই? ভয় নেই, পরীক্ষা নয়, কিন্তু জাস্ট তোমরা তোমাদের মনোযোগ এখানে ছিল কিনা সেটা একটু জেনে নেয়া। তাহলে বলো তো, ওয়েল্ডিং জোড়ের পার্শ্বদেশ প্রস্তুতি কি? ঠিক বলেছ। ওয়েল্ডিং করার পূর্বে ওয়েল্ডিং জোড়ার যে প্রিপারেশন বা যে প্রস্তুতি নেওয়া হয় সেটি হচ্ছে ওয়েল্ডিং জোড়ার পার্শ্বদেশ প্রস্তুতি। কি কি পদ্ধতিতে জোড়ার পার্শ্বদেশ প্রস্তুত করা যায়? হ্যাঁ, তোমাদের মনে আছে, গ্রাইন্ডিং, ফাইলিং, চিপিং, গ্যাস কাটিং, আর্ক কাটিং। এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত ওয়েল্ডিং জোড়ার পার্শ্বদেশ প্রস্তুতির পদ্ধতিগুলো। আমরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব। এই সময় তোমরা ঘরে আছো, দেখো তো এই কাজটা তোমরা ঘরে বসে করতে পারো কিনা। সিঙ্গেল ভি জোড়ার জন্য কেমন আকৃতি প্রস্তুত করতে হয় চিত্র অঙ্কন করে দেখাও। এটি তোমাদের জব শিটে করবে এবং তোমাদের স্কুল যখন খুলবে তখন তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। ভয় নেই, এই শ্রম বৃথা যাবে না। তোমাদের যে ধারাবাহিক মূল্যায়ন আছে সেই ধারাবাহিক মূল্যায়নে তোমাদের এই মার্ক জমা হবে, যা তোমাদের মূল মার্কের সাথে সম্পৃক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো এবং ভালো থাকবে, এটাই আমরা কামনা করি। তো আজকের ক্লাসে আমরা যা শিখব তার পূর্বে স্ক্রিনে একটি স্লাইড প্রদর্শন করা হয়েছে, এটা লক্ষ্য করো। কতগুলি চিত্র দেখতে পাচ্ছ,
এর দ্বারা কি বোঝায় বা কিসের চিত্র একটু চিন্তা করবা। প্রথম চিত্র যেটা একটা খুঁটির মধ্যে তিনটা বস্তু ঝোলানো আছে, এদেরকে কি বলা হয়, এর নাম কি? এটা হলো ট্রান্সফরমার। বিতে যা আছে এটা কি? মোবাইল চার্জার। আমরা যে মোবাইল চার্জ করি এটা সবাই তোমরা চেনো। তারপর আছে ল্যাপটপ চার্জার এবং সর্বশেষ ইউপিএস এবং আইপিএস। ঠিক একই ধরনের আরেকটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি যেখানে একজন ওয়েল্ডিং করতেছে। সেই ওয়েল্ডিংয়েও একই বস্তু ব্যবহার করা হয়, সেটা হলো আর্ক ওয়েল্ডিং মেশিন, যার ভেতর আছে ট্রান্সফরমার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি মাইক বাজানো বা লিড অ্যাসিড সেল ব্যাটারি, যেটা ইউপিএস বা আইপিএসে ব্যবহার করা হয়, সেটাকে যে আমরা চার্জ দিই, কিভাবে সেটা চার্জ দিই? বিদ্যুতের মাধ্যমে। এই চার্জারের ভিতরেও আছে ট্রান্সফরমার। সেই জন্যে আমরা ছবিতে আরও দুইটা ছবি লক্ষ্য করো, দেওয়া আছে অটো ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাপক ফিল্ডে এটার ব্যবহার করা হচ্ছে, অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে। বিদ্যুতের ব্যবহারের বিষয়টা চিন্তা আসলেই ট্রান্সফরমারের বিষয়টা খুব আগে চলে আসে। যার জন্য আজকের পাঠ আমাদের ট্রান্সফরমার সম্পর্কে। আজকের পাঠ থেকে আমরা যা শিখব, ট্রান্সফরমার কি এটা তোমরা বলতে পারবে, ট্রান্সফরমারের গঠন বর্ণনা করতে পারবে, ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ বলতে পারবে, এবং স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার কি এটা তোমরা ভালোভাবে জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা জেনে নিই যে ট্রান্সফরমার কি বা ট্রান্সফরমার বলতে কি বোঝায়। এমন একটি বৈদ্যুতিক স্থির যন্ত্র বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস যা পাওয়ার ও ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে কোনোরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রিক্যাল পাওয়ার এর ভোল্টেজ ও কারেন্টের মান প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে এক কয়েল থেকে আরেক কয়েলে স্থানান্তর করে। তাহলে ট্রান্সফরমার যে ডিভাইসটা এখানে আমরা আলোচনা করছি, এটা একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস। এর মধ্যে কোনো ঘূর্ণনশীল বা মুভেবল পার্টস নাই। এটা কি করে? ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে অপরিবর্তিত রেখে ব্যবহারিক ফিল্ডের চাহিদা অনুযায়ী ভোল্টেজ বা কারেন্টের মান কম বেশি করে বৈদ্যুতিক পাওয়ারকে এক কয়েল থেকে আরেক কয়েলে, এক সার্কিট থেকে আরেক সার্কিটে স্থানান্তর করে। আমরা এবার জানবো ট্রান্সফরমারের শ্রেণীবিভাগ। কি কি ধরনের ট্রান্সফরমার হতে পারে? যে কোরের গঠন অনুযায়ী ট্রান্সফরমারকে কত ভাগে ভাগ করা যায়? কোরের গঠন অনুসারে ট্রান্সফরমার তিন প্রকার, যথা কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার এবং স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। এছাড়া কার্যপ্রণালী অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার, আমরা স্লাইড থেকে দেখে নিই সেগুলো কি, যথা স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। এছাড়াও আরও কিছু ট্রান্সফরমার আছে, যেমন ব্যবহার বা প্রয়োগ অনুসারে। ব্যবহার বা প্রয়োগ অনুসারে ট্রান্সফরমার চার প্রকার, যথা পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দু ধরনের হতে পারে, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল বা ভোল্টেজ ট্রান্সফরমার, সংক্ষেপে যেটাকে সিটি এবং পিটি বলা হয়। 4 নম্বরে হলো অটো ট্রান্সফরমার। স্থাপন অনুসারে বৈদ্যুতিক ট্রান্সফরমারকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন ইনডোর টাইপ ট্রান্সফরমার, যেগুলি ছাদ বিশিষ্ট স্থানে স্থাপন করা হয়, আউটডোর ট্রান্সফরমার, যেগুলি তোমরা রাস্তাঘাট পোলে দেখতে পাচ্ছ বা সাবস্টেশনে থাকে, যার উপর ছাদ থাকে না, পোল মাউন্টেড ট্রান্সফরমার এবং আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার। তাহলে আমরা জানলাম স্থাপন অনুসারে ট্রান্সফরমার কত প্রকার। এছাড়াও ট্রান্সফরমারকে ফ্রিকোয়েন্সি অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, অডিও ফ্রিকোয়েন্সি এবং রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। অডিও ফ্রিকোয়েন্সি অনুসারে যে ট্রান্সফরমার আসছে দুই প্রকার। এই ধরনের ট্রান্সফরমার সাধারণত ব্রডকাস্টিং বা টেলিকমিউনিকেশন কাজে ব্যবহার করা হয়। ফেজ সংখ্যার উপর নির্ভর করে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং 3 ফেজ ট্রান্সফরমার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম ট্রান্সফরমারের শ্রেণীবিভাগ। এবার আমরা জানব ট্রান্সফরমার কিভাবে গঠিত হয়, ট্রান্সফরমার গঠনের
প্রাথমিক ধারণা আমরা আজকের এই ক্লাস থেকে জানব। ট্রান্সফরমারের এই অধ্যায়টি বেশ বড়, একটা ক্লাসে তোমরা জানতে পারবে না। আজকে আমরা যে মেসেজগুলি দিচ্ছি, যে ইনফরমেশনগুলি দিচ্ছি, কনসাইজ আকারে মিনিমাম এতটুকু তোমরা যদি শিখতে পারো, মনে রাখতে পারো, আশা করা যায় সামনের যে তোমাদের ফাইনাল পরীক্ষা আসতেছে 10ম শ্রেণীর, সেই পরীক্ষায় ট্রান্সফরমার সংক্রান্ত প্রশ্নের সিংহভাগ উত্তর পেয়ে যাবে। ট্রান্সফরমারের যে উপাদানগুলি থাকে তার প্রধান হলো মেইন ট্যাঙ্ক, যেটা তোমাদের টেক্সট বইয়ে পিকচারটা দেওয়া আছে। 1 থেকে 14 পর্যন্ত আমরা এখানে দেখাচ্ছি 9টা। মেইন ট্যাঙ্ক, 2 নাম্বার কোর, 3 নাম্বার ওয়াইন্ডিং, 4 নাম্বার রেডিয়েটর, 5 নাম্বার ড্রেন কর্ক, রোলার্স, 7 নাম্বারে আছে হাই ভোল্টেজ বুশিং, লো ভোল্টেজ বুশিং, 9 নাম্বারে কনজারভেটর ট্যাঙ্ক। এছাড়া আমাদের আরও 9টা উপাদান রয়ে গেছে, যেমন তোমরা শীট থেকে লক্ষ্য করলে দেখতে পাবে 10 নাম্বারে আছে ভ্যান পাইপ, ট্রান্সফরমার তেল, বুকহোলস রিলে, থার্মোমিটার বা টেম্পারেচার মিটার, ব্রিদার, আর্থিং টার্মিনাল, ট্যাপ চেঞ্জার, অয়েল লেভেল ইন্ডিকেটর, নেম প্লেট। নেম প্লেটে ট্রান্সফরমারের ক্যাপাসিটি, উৎপাদনকারী সংস্থা, এর ভেতরে সংযোগ কী ধরনের আছে, কী ধরনের কুলিং ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে ইত্যাদি লেখা থাকে। আমরা চিত্রে যে উপাদানগুলির কথা বলা হলো, বিশেষভাবে মনে রাখার জন্য ইম্পর্টেন্ট কতগুলি পয়েন্ট আমরা চিহ্নিত করছি। প্রথম, উপরের চিত্রে তোমরা দেখছো যে ড্রামের মতো অংশটা, এটাকে আমরা বলি কনজারভেটর। ট্রান্সফরমারের তেল যখন গরম হয় তখন এটা আয়তনে বেড়ে যায়, এই অতিরিক্ত তেলটা কনজারভেটরে স্থান গ্রহণ করে। তারপরে যেটা আছে দেখাচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটর এর কাজ হলো ট্রান্সফরমার যখন ফুল লোডে কাজ করতে থাকে তখন ট্রান্সফরমারের কপার লস হয়, অর্থাৎ এক প্রকার তাপ উৎপাদন হয়, সেই তাপে তেলের আয়তন বেড়ে যায়। কনজারভেটরে অতিরিক্ত তাপ যাওয়ার পরেও তেলটাকে কিউমুলেটিভ হারে ক্রমান্বয়ে যে তাপ বাড়তে থাকে সেটাকে একটা সাস্টেইনেবল বা স্থিতিশীল মানে রাখার জন্যে এই রেডিয়েটর ব্যবহার করা হয়। এই রেডিয়েটরে অনেকগুলি ফিন্স বা স্তরায়িতভাবে তৈরি করা, অনেক ক্ষেত্রে অতিরিক্ত কুলিং ফ্যানও ব্যবহার করা হয় যেন তেলটা স্বাভাবিক ওয়ার্কিং টেম্পারেচারে থাকে। রেডিয়েটরের পরে যেটা দেখতে পাচ্ছ সাপ্লাই টার্মিনাল, আমাদের কেবলের কানেকশনগুলি এই টার্মিনালে সংযোগ করা হয়। ট্রান্সফরমারের আরেকটা উপাদান বিস্ফোরণ বেন্ট, যদি কোনো কারণে ট্রান্সফরমারের তেল অতিরিক্ত গরম হয়ে যায়, ওভারলোড হয়ে যায়, তখন এই বেন্টটা ট্রান্সফরমারের সেফটি ডিভাইস হিসেবে কাজ করে। এরপরে আছে বুশিং। বুশিং দু ধরনের হয় দেখবে, যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয় তাহলে আপ মানে উপরের দিকে স্টেপ আপ, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হাই ভোল্টেজ নিয়ে ভোল্টেজকে ডাউন করে। যে সাইটে ভোল্টেজ বেশি থাকে সেই সাইটের বুশিংগুলি বড় থাকে, যে সাইডে ভোল্টেজ কম থাকে সেই সাইডে বুশিংগুলি ছোট থাকে। বুশিং দেখে বোঝা যায় ট্রান্সফরমারের কোনটা হাই সাইড, কোনটা লো সাইড, অর্থাৎ কোনটা হাই ভোল্টেজ সাইড, কোনটা লো ভোল্টেজ সাইড। এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় ভাই এটা জিজ্ঞাসা করে। ক্লাসটা যদি মনোযোগের সহিত শোনো, লক্ষ্য করো, মৌখিক বা ভাইবা পরীক্ষায় তোমরা ভালো করবে। তোমরা কিভাবে বুঝবে ট্রান্সফরমারের কোনটা হাই ভোল্টেজ সাইড, কোনটা লো ভোল্টেজ সাইড? উত্তর হলো বুশিং দেখে। যদি আমরা দেখি যে বুশিংগুলি বড়, এক সাইডের বুশিং ছোট, তাহলে যেদিকের বুশিং বড় সেটা হলো হাই ভোল্টেজ, আর যেদিকে বুশিং ছোট সেটা লো ভোল্টেজ। তোমরা এখান থেকে আরেকটা বিষয় জানবে, ট্রান্সফরমারের প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা। এই প্রশ্ন বইয়ে সরাসরি দেওয়া নাই তোমাদের এই লেভেলে, তবে ভেরি ইম্পর্টেন্ট এবং সিম্পল আনসার, যে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি বলতে ট্রান্সফরমারে নির্ধারণ করা থাকে না, এইটা ব্যবহার অনুযায়ী প্রাইমারি এবং সেকেন্ডারি হয়। অর্থাৎ যেদিকে তুমি সাপ্লাই প্রয়োগ করবে সেটা হলো প্রাইমারি সাইড, আর যেদিকে লোড থাকবে সেটা হলো সেকেন্ডারি সাইড। তাহলে আমরা যে কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমার ব্যবহার অনুযায়ী একই ট্রান্সফরমারকে আমরা চাইলে
স্টেপ আপ হিসেবে ব্যবহার করতে পারি, চাইলে স্টেপ ডাউন হিসেবে ব্যবহার করতে পারি। যদি আমরা কম ভোল্টেজ প্রয়োগ করে বেশি ভোল্টেজ লোডে ব্যবহার করি, যেমন জেনারেটিং স্টেশনের উৎপাদন কেন্দ্রে 11 কেভিতে ভোল্টেজ উৎপাদন হচ্ছে, আর আমাদের সাবস্টেশনে কাপ্তাই থেকে বিদ্যুৎ আসতেছে, বাংলাদেশের পূর্ব পশ্চিম সংযুক্তকারী লাইন যে ট্রান্সমিশন লাইন 230 কেভি বা 1,32,000 ভোল্টের লাইন, এই 1,32,000 ভোল্ট সরাসরি অল্টারনেটর তৈরি করছে না। কিভাবে এই হাই ভোল্টেজ হলো? এইটা উৎপাদন কেন্দ্র থেকে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে আমরা এই হাই ভোল্টেজ তৈরি করে ট্রান্সমিশন করছি। আবার গ্রাহক কেন্দ্রে বা সাবস্টেশনে যেখানে এটা গ্রহণ করা হচ্ছে, সেখানে ওই উচ্চ ভোল্টেজকে আবার স্টেপ ডাউন করা হয়। অর্থাৎ একই ধরনের ট্রান্সফরমারকে উচ্চ ভোল্টেজ বা হাই বুশিং, যেখানে বুশিং বড় আছে, হাই সাইডকে হাই ভোল্টেজের দিকে সংযোগ করে লো ভোল্টেজের সাইড গ্রাহকের লোডের দিকে নেওয়া হয়। ট্রান্সফরমারে দেওয়া থাকে যে কোর অনুযায়ী, যে কোরগুলি ট্রান্সফরমারে ব্যবহার করা হয়, আমরা বলেছি কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার, স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। কোর টাইপ ট্রান্সফরমার দেখতে পাচ্ছি এখানে ই এবং আই টাইপ কোর আছে। কোর টাইপ ট্রান্সফরমার হলো যে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং কোর দিয়ে অনেক অংশ ঢাকা থাকে। ট্রান্সফরমার দেখতে পাচ্ছি আমরা কুলিং ফ্যান, কোর দেখানো হয়েছে, কয়েল দেখানো হয়েছে। এবার আমরা দেখব যে ট্রান্সফরমার কীভাবে কাজ করে। এখানে ভেরি সিম্পল একটা ডায়াগ্রাম, একটা জিআইএফ ইমেজ আমরা ইন্টারনেট থেকে নিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। স্লাইডটি একটু ভালো করে লক্ষ্য করো। দেখো যে প্রাইমারিতে এসি ওয়েভ শেপ, এসি ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে। প্রয়োগের ফলে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ওয়েভ সাইডের পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফের জন্য বিদ্যুতের দিক পরিবর্তন হচ্ছে এসি নেচার অনুযায়ী। আর বৃত্তাকার পথে ম্যাগনেটিক ফ্লাক্স কোরের মাধ্যমে সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়া চলমান আছে, যার জন্য সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী, যেটা বিজ্ঞানী ফ্যারাডে দিয়েছেন, সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউসড হয়। এইভাবে প্রাইমারি কয়েলে ভোল্টেজ এসি ভোল্টেজ প্রয়োগ করলে সেকেন্ডারি কয়েলে এসি ভোল্টেজ উৎপন্ন হয়। এই স্লাইডে ট্রান্সফরমারের কার্যপ্রণালীর অংশ হিসেবে আমরা প্রাইমারি ওয়াইন্ডিংকে চিহ্নিত করেছি, যেখানে লেখা আছে এনপি প্রাইমারি টার্ন সংখ্যা, সেকেন্ডারি হলো এনএস বা সেকেন্ডারি টার্ন সংখ্যা। প্রাইমারিতে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় সেটাকে বলে ভিপি, আর সেকেন্ডারিতে যে ভোল্টেজ লোডে প্রয়োগ করা হয় সেটা হলো ভিএস বা সেকেন্ডারি ভোল্টেজ। ট্রান্সফরমারের কোর এবং কোরের মধ্য দিয়ে প্রবাহিত ম্যাগনেটিক ফ্লাক্সকে দেখানো হয়েছে। টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনপুটে যদি সাইন ওয়েভ দিই, আউটপুটে সাইন ওয়েভ পাওয়া যায়। ইনপুটে যদি আমরা স্কোয়ার ওয়েভ দিই, আউটপুটেও স্কোয়ার ওয়েভ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটার নাম বা এই ছবিতে যিনি যাকে দেখানো হচ্ছে ওনার নাম কি? উনি হলেন একজন হাঙ্গেরিয়ান ইঞ্জিনিয়ার ব্লেথি। ট্রান্সফরমার যে আমরা আজকে ব্যবহার করছি, এই ট্রান্সফরমার প্রথম আবিষ্কৃত হয় 1885 সালে। হাঙ্গেরিয়ান 3 জন বৈজ্ঞানিক এটা আবিষ্কার করেন। তাদের নামে প্রথম অক্ষর নিয়ে ZBD, যেমন ব্লেথি, ডেরি এবং জাইফার নোস্কি নামে 3 বিজ্ঞানী এই ট্রান্সফরমার আবিষ্কার করেছিলেন। তা আজকে আমরা শিখেছি ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়, ট্রান্সফরমার কত প্রকার ও কী, স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার কি, ট্রান্সফরমারের বিভিন্ন উপাদান এবং ট্রান্সফরমার কীভাবে কাজ করে। আমরা ভেরি শর্টলি ট্রান্সফরমারের ডেফিনেশন এরকম দিতে পারি: ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ কনভার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার উইদাউট চেঞ্জিং ইটস ফ্রিকোয়েন্সি, ইট স্টেপ আপ or step down the level of AC voltage and current. আমরা এখানে ইংলিশে সংজ্ঞাটা দিলাম কারণ তোমরা জানো এই টেকনোলজি প্রযুক্তি আসছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে। যারা ইংরেজি লিখতে পারো গুড এনাফ। এই টেকনোলজি ইংরেজি বাংলায় মিশ্রণ আমাদের দূষণীয় নয়, বরং এনকারেজ করা হয় ইংরেজি যারা পারো ইংলিশ লিখবা পড়বা। সেই জন্য আমি মূল্যায়নের শেষের দিকে ডেফিনেশনটা আবার ইংলিশে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ আছে। কাজটি হলো ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো।
এটা খুবই ইম্পর্টেন্ট। টেক্সট বুকের হেল্প নিয়ে বা আজকের ক্লাসের আলোচনা থেকে যা তোমরা শিখতে পারেছো নিজের ভাষায় তা লিখবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্যে সবাই প্রস্তুতি নেবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আল্লাহ হাফেজ।